শুনছেন আজদাহা পর্ব ২৫ পার্ট ১। লিখেছেন সাবিলা সাবি আর কণ্ঠে আমি ছোঁয়া। সকালবেলার নরম আলো কাচের দেয়ালের ফাঁক দিয়ে ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। ফিওনা ধীরে ধীরে চোখ খুলে আলোর তীব্রতা সহ্য করতে চেষ্টা করে। চোখ পিটপিট করতে করতে সে উঠে বসে, মাথার ভেতর খানিকটা ভারী ভাব। ঘরজুড়ে ছড়ানো আলোয় তাকে ঘিরে থাকা কাচের দেয়ালগুলো আরো উজ্জ্বল স্বচ্ছ হয়ে উঠছে। বিছানায় বসে ফিওনা নিজেকে একবার ভাবতে শুরু করে। শরীর দুর্বল, তবে অবাক ব্যাপার হলো জ্বর একেবারেই নেই। তার অভ্যস্ততা অনুযায়ী এভাবে ভেজার পর অন্তত কয়েকদিন অসুস্থ থাকতে হয়। এই হঠাৎ সুস্থতা অলৌকিক কিছু। মাথায় নানা প্রশ্ন ভিড় জমায়। নিজের হাতের তালু দুটো দেখে বুঝতে চেষ্টা করে, কিন্তু কোনো জবাব খুঁজে পায় না। এই রাতের কোনো ঘটনা এক গভীর রহস্যের আভাস দিয়ে গেছে, যার ব্যাখ্যা শুধু জেসপারের উপস্থিতি আর তার অদ্ভুত যত্নের মাঝেই লুকিয়ে আছে। হঠাৎ ফিওনার নাকে আচমকা একটু টুকরো ঘ্রাণ আসতেই আঘাত হানল। খুব চেনা পরিচিত কোনো মৃদু সৌরভ তার নাসারন্ধ্র ভেদ করে মস্তিষ্কে পৌঁছে গেছে। একটু বিভ্রান্ত হয়ে নিজের জামার কলার ধরে শুকল সেই পরিচিত সুবাস, যা তাকে তীব্রভাবে মনে করিয়ে দেয় কোনো কাছের মুহূর্তের স্পর্শকে। ঘ্রাণটা জ্যাসপারের, সেই বিশেষ পারফিউমের, যা তাকে সবসময় এক রহস্যময় অভিজাততার মোহে ঘিরে রাখে। কিন্তু ফিওনা এখনো ভেবে কুল পাচ্ছে না তার পোশাক থেকে কিভাবে জ্যাসপারের পারফিউমের ঘ্রাণ আসছে। সেই সৌরভ তার সত্তার এক অংশ হয়ে আছে। মনে হতে থাকে এই রাতে তার অবচেতনে কিছু ঘটে গেছে, যা পুরোপুরি স্মরণে আনতে পারছে না। ফিওনা ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল, তার ক্লান্ত শরীরে এক নতুন সজীবতার ছোঁয়া। মস্তিষ্ককে আর প্রশ্নের ভারে ক্লান্ত না করে সে সোজা বাথরুমে প্রবেশ করল। মুখে ছিটিয়ে নিল শীতল পানির ঝাপটা। হালকা সজীবতার স্পর্শে কিছুটা সতেজ অনুভব করল। রাতের ক্লান্তির সমস্ত ভার জলেই ভেসে গেল। কিছুক্ষণ পর আয়নার সামনে দাঁড়িয়ে ফিওনা একটা আরামদায়ক পোশাক বেছে নিল, যা তার শরীরকে হালকা উষ্ণতার ছোঁয়া দেবে। নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। কিচেনের দিকে পা বাড়ালো, এক নতুন সকালের আলোকে আলিঙ্গন করতে প্রস্তুত। গতকাল রাতে নিস্তব্ধতায় জ্যাসপার ফিওনাকে নিবিড়ভাবে আঁকড়ে ধরেছিল। তার উষ্ণতায় ফিওনার জ্বর কমে যায়। কখন যে তার ঘুমে তার চোখের পাতা ভর করেছিল তা সে নিজেও জানে না। ভোরের আলো ফোটার আগেই হঠাৎ তার ঘুম ভাঙে। জেগে দেখে ফিওনার গায়ের ঘাম তার শার্টে মিশে আছে। শরীর শান্তির এক স্পর্শে ডুবে রয়েছে। মৃদুভাবে কপালে হাত রেখে সে অনুভব করল ফিওনার জ্বর সেরে গেছে। এক নিঃশ্বাসে স্বস্তির ছায়া ফুটে উঠল তার চোখে। ধীরে ধীরে ফিওনাকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে দাঁড়ালো। নীরবে এক টুকরো সাদা নরম সুতির কাপড় ভিজিয়ে আলতো করে ফিওনার ঘাম মুছে দেয়। মুখ, গলা সেই ছোঁয়ায় ফিওনার অসুস্থতা মুছে যায়। তারপর সযত্নে কম্বল ঠিক করে দিয়ে একবার পেছনে তাকিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে যায় জ্যাসপার। সকালবেলা ফিওনাকে রান্নাঘরে দেখে একেবারে বিস্ময়ের অন্ত রইল না। ফিওনার সুস্থতার এই দ্রুত পুনরুদ্ধার তার মনোবিজ্ঞানকে চমকে দিল। গতকাল সে ফিওনাকে ঔষধ খাইয়ে চলে এসেছিল, কিন্তু একবারও ফিওনার ঘরে ফেরেনি। ড্রাগন হওয়ায় ড্রাগন হওয়ার অভ্যাসে মানবিক যত্নের সূক্ষ্মতার কথা সে ভাবে না। অবহেলায় ফেলে আসা সেবার প্রয়োজনীয়তা সম্পর্কে তার বোঝার অক্ষমতা প্রকট। একেবারে জানে না মানুষের শরীর যেমন নাজুক, তেমন অসুস্থতার সময় তাদের মন আরো বেশি দুর্বল হয়ে পড়ে, যখন তাদের প্রিয়জনের সহচর্য, সেবা আর যত্ন একান্ত প্রয়োজন। অসুস্থ শরীরে তারা একা থাকতে পারে না। তাদের পাশে কেউ না থাকলে সেই একাকিত্ব তাদের মনের উপর প্রভাব ফেলে। কিন্তু ড্রাগনের সরল নির্বিকার মনোভঙ্গি মানব মনের সেই জটিলতা বোঝে না। তার কাছে শুধু ঔষধি সেবার সমাধান। সকালবেলার স্নিগ্ধ আলোয় একেবারে নিরিবিলি মনোযোগী হাতে ব্রেড তৈরি করছিল। ফিওনাও ওর পাশে এসে সাহায্যের হাত বাড়ায়। মাঝে মাঝে আটটা গুছিয়ে দিচ্ছে, কখনো একিওয়ারাকে ইশারায় কিছু উপকরণ এগিয়ে দিচ্ছে। কিচেনের এই শান্ত মুহূর্তে চারপাশে এক নীরব আনন্দের আবহাওয়া ছড়িয়েছিল। ঘরের অন্য প্রান্তে থারিনিয়াস আর আলবিরা এখনো ঘুমে আচ্ছন্ন। তাদের নিঃশ্বাসের শব্দও এই শান্ত সকালের সঙ্গে মিশে আছে। আর জ্যাসপার কাল রাতে ঠিকমতো ঘুমোতে পারেনি। সেই ভোরবেলায় নিজের কক্ষে এসেছিল, তাই অবশেষে ঘুমে এখন মগ্ন।
খানিক সময় বাদে ধীরে ধীরে আলবিরা আর থারিনিয়াস ডাইনিং এ এসে বসে। থারিনিয়াস তাদের জানায় যে জ্যাসপার এখন বিরক্ত করতে নিষেধ করেছে, কারণ সে এখন ঘুমে আচ্ছন্ন। তাই সকালের নাস্তার টেবিলে শুধু থারিনিয়াস আর আলবিরা বসে খেতে শুরু করে। তাদের মধ্যে এক ধরনের নিশ্চিন্ত অনুভূতি। দীর্ঘ অপেক্ষার পর একটা স্নিগ্ধ সকাল এসেছে। অবশেষে একিওরা আর ফিওনাও নাস্তা শেষ করে। ফিওনা ধীর পায়ে নিজের কক্ষে ফিরে আসে, অনুভব করে যে আজকের সকালের এই প্রশান্তি তার শরীরে ও মনে এক ধরনের আরাম এনে দিয়েছে। এদিকে একিওরা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গ্লাস হাউস থেকে বাইরে বের হয়ে যায়, সকালের এই কাজগুলো নিঃশব্দে সম্পূর্ণ করার জন্য। একিওরা ধীরে ধীরে বাড়ির কিচেনে ফিরে আসে। তার চোখে সেই শান্ত কিন্তু গভীর এক প্রজ্ঞা ছিল। দুপুরের খাবার সে একাই প্রস্তুত করে নিয়েছে, একেবারে নিখুঁত আর স্বাদে সুমিষ্ট। তবে খাবার তৈরি করার পর তার মন কিছুটা অন্যদিকে চলে গিয়েছিল। সে কিচেনে দাঁড়িয়ে এক এক করে কিছু উপকরণ সংগ্রহ করলো, যা ছিল কেবল প্রকৃতির হাতে তৈরি উপহার। হালকা সুগন্ধি তেল, ফুলের রস, মধু আর কিছু ভেষজ মিশ্রণ, যা তার দক্ষ হাতের কাজ। সে এগুলোকে অতি যত্নে ছোট ছোট কৌটায় ভরে সুরুচিপূর্ণভাবে সাজালো। একে একে কৌটাগুলো ট্রেতে সাজানো হলো, আর তার চোখে এক তৃপ্তি ফুটে উঠল। এই উপকরণগুলো শুধু এক প্রাকৃতিক রূপ নয়, বরং ফিওনার জন্য এক নিখুঁত মনোভাব আর ভালোবাসার চিহ্ন। এবার সে ট্রেটি হাতে তুলে নিল, সুনিপুণ দৃষ্টিতে সমস্ত কিছু ঠিকভাবে সাজিয়ে নেয়ার জন্য। একিওরা কিচেনের দরজা দিয়ে বের হয়ে সিঁড়ি বেয়ে ফিওনার কক্ষের দিকে অগ্রসর হলো। ফিওনার কক্ষের দরজা খুলে যেতেই কক্ষে প্রবেশ করে ফিওনার সামনে এসে দাঁড়ালো। কাপা কাপা হাতের ট্রেটি একটু শ্বাস ফেলে ঠিক তার সামনে রেখে বলল, এগুলো তোমার জন্য এনেছি, কিছু বিশেষ উপকরণ। আজকে তোমাকে আমি আমার নিজের মতো করে সাজিয়ে দিব। ফিওনার চোখে এক নতুন আশ্চর্যতা ঝলমল করল। তার সামনে সাজানো কৌটোগুলো দেখে সে আশ্চর্য হয়ে গিয়েছিল। ফিওনা অবাক হয়ে একিওরার দিকে তাকালো, তার চোখে প্রশ্নের ঝিলিক। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, এগুলো কি একিওরা? একিওরা এক দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, এগুলো মেকআপ আইটেম। ফিওনার মুখে বিস্ময়ের ছাপ। মেকআপ? কোথায় পেলে এসব? একিওরার হাতে ট্রেটি কিছুটা এগিয়ে দিয়ে বলল, পাইনি, আমি নিজে বানিয়েছি, প্রাকৃতিক উপাদান দিয়ে। ফিওনার চোখে অবিশ্বাসের ঔজ্জ্বল্য ফুটে উঠল। কি বলছো, প্রাকৃতিকভাবেও মেকআপ তৈরি করা যায়? একিওরা এক মুহূর্তে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি, এখন দাঁড়াও। তারপর একিওরা নরম মৃদু হাতে কৌটোগুলোর একটি খুলে নিয়ে ফিওনাকে মেকআপের উপকরণগুলো দেখাতে লাগলো। একিওরা এক এক করে কৌটাগুলো খুলে ফিওনার সামনে রাখলো। তার মুখে এক অবর্ণনীয় উচ্ছ্বাস ছিল। সে তার প্রিয় সৃষ্টির মধ্যে দুনিয়ার সকল সৌন্দর্য ঢেলে দিয়েছে। এই দেখো বলে একিওরা একটা ছোট কৌটা তুলে ধরলো। এটা হচ্ছে লিপস্টিক। গোলাপ ফুল, বেগুনিয়া ফুল আর জবা ফুল একসাথে মিক্স করে আমি তৈরি করেছি। ফিওনা বিস্ময়ে অবাক হয়ে কৌটাটার দিকে তাকালো, আর একেবারে অন্য কৌটাটি তুলে বলল, আর এটা হচ্ছে কাজল, চারকোল আর কালো শিমুলের গুঁড়া দিয়ে তৈরি। একিওরা এরপর এক দৃষ্টি দিয়ে একটা গোলাপি রঙের কৌটাটি দেখিয়ে বলল, এটা ব্লাশন, যা আমি পলাশ ফুলের পাপড়ি আর চাপা ফুলের পাপড়ি মিলিয়ে তৈরি করেছি। শেষে একটা উজ্জ্বল কৌটা তুলে ফিওনাকে দেখিয়ে বলল, আর এটা দেখো, এটা হাইলাইটার, মুক্তা ফুলের গুঁড়ো দিয়ে তৈরি করেছি, সঙ্গে মধু আর হালকা দুধ মিশিয়ে। ফিওনার চোখে এক ধরনের বিস্ময় ছড়িয়ে পড়ল। সে কোনো অদৃশ্য জাদুর মাঝে হারিয়ে গেছে। প্রতিটি উপকরণ, তার রং, গন্ধ আর অনুভূতি, এগুলো এক মধুর কল্পনা, যা একিওরার হাতে জীবন্ত হয়ে উঠেছে। জানো একিওরা, ফিওনা ধীরে ধীরে বলল, আমি সাজতে অনেক ভালোবাসি। আমার অনেক কসমেটিক আইটেম ছিল, জীবনে রং, আনন্দ সবকিছু ছিল, কিন্তু এখানে আসার পর সবকিছু নিঃশেষ হয়ে গেছে। সাজার ইচ্ছেটাও আর নেই, তবে এগুলো দেখেই আজকে সাজতে ইচ্ছে করছে অনেক। একিওরা তার কথাগুলো শুনে হালকা একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ ফিওনা, তোমার জন্যই তো এনেছি। সে হাতে তুলে ধরে এক সুন্দর রঙিন প্যাস্টেলে পিঙ্ক ড্রেস, যা ফিওনার জন্যই তৈরি। আর এই যে, এই ড্রেসটা পরে আসো, আমি সাজিয়ে দিব তোমাকে। ফিওনা ড্রেসটি হাতে তুলে নিল। তার মধ্যে যেন পুরনো স্মৃতির একটা আবেগ খেলা করছিল। এই ছোট্ট মুহূর্তে যেখানে সে প্রিয় সাজগোজের জগৎ ফিরে পাচ্ছিল। অবশেষে ফিওনা ড্রেসটি হাতে তুলে নিয়ে ধীরে ধীরে তা পরিধান করল। ড্রেসটি ছিল মিষ্টি, কোমল, হালকা গোলাপি রঙের জর্জেটের ফ্রক, যা তার কোমল সিলুয়েটকে আরো বেশি সুন্দরভাবে তুলে ধরছিল। ড্রেসটির দৈর্ঘ্য ছিল হাঁটুর ওপর পর্যন্ত। তার হাতা ছিল কাঁধের নিচে, গলা উন্মুক্ত, যা তার কোমল আর স্নিগ্ধ বাহুতে অদ্ভুতভাবে অনুরতি হচ্ছিল।
এই সাদামাটার তবুও রাজকীয় পোশাক তার অভিজ্ঞানকে নতুনভাবে চিত্রিত করছিল। ফিওনা বিছানায় এসে বসতেই একেওরা সাবধানে তার কাছে এগিয়ে গেল। প্রথমে কাজলটি ফিওনার চোখের নিচে লাগিয়ে দিল। একদম সূক্ষ্ম হাতে ফিওনার চোখে অঙ্কন জীবন্ত হয়ে উঠল। তারপর ধীরে ধীরে ব্লাশনটি তার গালের হাড়ে মৃদু হাতে ছড়িয়ে দিল। গোলাপি রঙের মিশ্রণে ফিওনার গাল একেবারে আভায় ঝলমল করতে শুরু করলো। হাইলাইটার তার গালের উপরের অংশে আর নাকের ডগায় হালকা করে লাগিয়ে ফিওনার সৌন্দর্য আরো ফুটে উঠল। এরপর একেবারে লিপস্টিকটি সযত্নে ফিওনার ঠোঁটে লাগালো, একদম ন্যাচারাল গোলাপি শেডে, যা তার মুখাবয়বকে এক নতুন উজ্জ্বলতা দিল। ফিওনার গলায় এক সুন্দর মুক্তোর মালা পরিয়ে দিল একিওরা। মালাটি গলার সাথে এত সুন্দরভাবে বসে মনে হলো প্রাচীন যুগের কোনো রাজকুমারীর শোভা। শেষে ফিওনার বাদামি চুলে ছোট ছোট সাদা চন্দ্রমল্লিকা ফুলগুলো দিয়ে দিল একিওরা। তার চুলে এক ফোঁটা শীতলতা আর কোমলতার ছোঁয়া এসে পড়ল। ফিওনার পুরো রূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠল, যেখানে প্রতিটি উপকরণ তাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল তার গভীর আর রহস্যময় ব্যক্তিত্বের দিকে। ফিওনাকে দাঁড় করিয়ে রেখে একেওরা তার চোখে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য পৃথিবী থমকে গিয়েছিল। কোনো শব্দ ছিল না, শুধুমাত্র ফিওনার সৌন্দর্যেই মগ্নে ছিল। তার চোখে মুখে মিষ্টি হাসি, চোখে স্নিগ্ধতা আর গালে সেই পল্লবিত রং, সবকিছুই এক অনবদ্য চিত্র। পৃথিবীর মানবীরা এত সুন্দর হয় আজ বুঝলাম। একদম কোনো রূপকথার পরই লাগছে ফিওনা তোমাকে, একেওরা বলে উঠল। তার চোখে এক গভীর প্রশংসা। ফিওনা একটু হাসলো। যাও একেওরা, তুমি একটু বেশি বেশি বলছো। তোমার রূপ দেখেছো কখনো? তোমার সৌন্দর্য কতটা? না ফিওনা, একেওরা আসলেই সোজাসুজি বলল, তোমার মতো না। তোমার সৌন্দর্যের তুলনা কোনো ফুলের সাথে নেই। ফিওনার মুখে মৃদু হাসি এলো, কিন্তু একিওরা, আমি তো দেখতেই পাচ্ছি না আমাকে কেমন লাগছে। একিওরা তখন ফিওনার সামনে এক শুদ্ধ সিলভার গ্লাসের প্রতিবিম্ব ধরল। ফিওনা নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠল। সারা শরীরের প্রতিটি কোণে এক অদ্ভুত ঝিলমিলানি দেখতে পাচ্ছিল সে। আজকের সাজে, এই প্রাকৃতিক মেকআপে সে নিজের সৌন্দর্য প্রথমবার দেখতে পেল। আজকের সাজে তার অস্থির বোধটাও একবারে দূরে সরে গিয়েছিল। কেমিক্যাল মেকআপের সাজে এতটা সুন্দর লাগেনি। আজকের সাজে নিজেকে এক নতুন রূপে আবিষ্কার করলো, এক রূপকথার রাজকুমারী যার সৌন্দর্যের কোনো তুলনা নেই। দুপুরবেলা ডাইনিং টেবিলে জ্যাসপার, আলবিরা আর থারিনিয়াস বসে অপেক্ষা করছে, আর একিওরা খাবারগুলো একে একে সাজিয়ে দিচ্ছে। তবে বরাবরের মতোই পরিবেশনের দায়িত্বটা ফিওনার উপরেই। ফিওনা নিচে নামতে চায়নি, কিন্তু জ্যাসপারের রাগের কথা মনে পড়তেই তার আর অন্য কোনো উপায় থাকলো না। মনে মনে বিরক্ত হলেও আসতে হলো, কারণ না এলে জ্যাসপার আবার নতুন কোনো উপহাস ছুড়ে দেবে। সেই রাগটাও সহ্য করতে হবে। এই মুহূর্তে সৌন্দর্যের ভার তার মনে কোনো প্রশান্তি এনে দিচ্ছে না, বরং খাবার পরিবেশনের মতো একটা সাধারণ কাজ তার কাছে আজ অভ্যস্তির চেয়ে অনেক বেশি তিক্ত লাগছে। নিজের কষ্ট আর অপছন্দ লুকিয়ে মুখে কঠোরতা নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো লিভিং রুমের দিকে। জ্যাসপারের প্রচন্ড ক্ষুধা পেয়েছে। সকালে নাস্তা না করে থাকার পর এখন অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। ফিওনার অপেক্ষায় না থেকে একিওরাকে খাবার পরিবেশন করতে বলল সে। এলবিরা, থারেনিয়াস আর একিওরা কে সঙ্গে নিয়ে জেসপার খাবার খেতে শুরু করে। ঠিক তখনই কাঠের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে ফিওনা। একিওরা হঠাৎ তাকিয়ে বলে, ওই তো ফিওনা চলে এসেছে। জ্যাসপার এক মুহূর্তের জন্য সিঁড়ির দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে ফেলে, কিন্তু মনে মনে কিছু একটা উপলব্ধি করেই আবার তাকায়। ফিওনার নতুন সাজের আবির্ভাব, তার সেই স্নিগ্ধ আর স্বপ্নীল রূপ দেখে জ্যাসপারের মুখে কোনো কথা আসে না। এক অসম্ভব চমক ভরে যায় তার দৃষ্টিতে, যদিও মুখে সে কিছু প্রকাশ করে না। ফিওনা ধীরে ধীরে সিঁড়ির শেষ ধাপে এসে দাঁড়ায়। ততক্ষণে টেবিলে বসে থাকা সবাই খেতে শুরু করেছে। কিছুক্ষণ সে একপাশে দাঁড়িয়ে থাকে, কি করবে বুঝতে পারছে না। ফিওনাকে এখন সবার সামনে পুরোপুরি দেখা যাচ্ছে। জ্যাসপারের দৃষ্টি আটকে গেল ফিওনার ওপর। তার সৌন্দর্যের মৃদু আলোয় লিভিং রুমটা কিছুক্ষণের জন্য থমকে গেছে। ফিওনার দিকে তাকিয়েই জ্যাসপার এক টুকরো গাজর চামচে নিয়ে মুখে তোলে, কিন্তু টেবিলে না তাকিয়ে এমনটা করায় একসময় খেয়াল করলো আসলে সে খালি চামচই কামড়ে ধরেছে। চামচটা মুখে রেখেই জ্যাসপার চারপাশে একবার চোখ বোলালো। থারিনিয়াস, আলবিরা, একিওরা সবাই যার যার মতো খাওয়াতে ব্যস্ত, কেউই তার সেই ছোট্ট অপ্রস্তুত মুহূর্ত লক্ষ্য করেনি। এতেই জ্যাসপার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। দ্রুত এক গ্লাস পানি মুখে তুলে ঢেলে নিল।
নিজের অস্বস্তি মুছে ফেলার চেষ্টা করলো। জ্যাসপার আচমকাই উঠে দাঁড়ায়। আমার খাওয়া শেষ বলে তাড়াহুড়ো করে ডাইনিং টেবিল ছেড়ে বেরিয়ে যায়। তার গন্তব্য ল্যাব। লিভিং হাউসের বাইরে দ্রুত পায়ে এগিয়ে যায় সে। ফিওনা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তার গমন পথে চোখ স্থির। এরপর ধীরে ধীরে কিচেনের দিকে পা বাড়ায় নিজের খাবার নেয়ার উদ্দেশ্যে। ল্যাবে প্রবেশ করে জ্যাসপার ক্লান্ত শরীরে এক্সিকিউটিভ চেয়ারে বসে পড়ল। মাথাটা হেলান দিয়ে চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ করে নিল। কম্পিউটার স্ক্রিনে তার অজান্তেই কাজ চলছে, কিন্তু চোখ বন্ধ করতেই ফিওনার সেই চিত্র আবার তার মনের পর্দায় ভেসে উঠল। গাঢ় কাজলে মোড়ানো গভীর চোখ, গোলাপি রঙে রাঙানো ঠোঁট আর গালে মৃদু গোলাপি আভা, মাথায় ছোট ছোট সাদা ফুলের শোভা আর গলায় ঝলমলে মুক্তোর মালা। দৃশ্যটি এতটাই স্পষ্ট ছিল যে জ্যাসপারের মন তারই মধ্যে বন্দী। হঠাৎ করেই কম্পিউটার স্ক্রিন থেকে টুং শব্দে তার চিন্তাভাবনার ধারাবাহিকতা ভেঙে যায়। চোখ খুলে তাকায় স্ক্রিনের দিকে, যেখানে নতুন একটা ইমেইল এসেছে। জ্যাসপার দ্রুত ইমেলটি খুলল আর স্ক্রিনে ভেসে উঠল প্রেরকের নাম, ডক্টর আর্থার। ইমেলটা পড়ার সঙ্গে সঙ্গেই জ্যাসপারের মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। ডক্টর আর্থার জানিয়েছেন আগামীকাল রাতেই গুরুত্বপূর্ণ মিটিংটি হবে, আর লোকেশন মিস্টার চেন সিং এর ল্যাব। কাল রাতেই এথেরিয়নের শক্তি সম্পূর্ণরূপে সংগ্রহ করে তা সরাসরি লন্ডনে পাঠানো হবে, যেখানে গবেষণার পরবর্তী ধাপ সম্পন্ন হবে। জ্যাসপার এক মুহূর্ত থমকে তাকালো। তার মুখের হাসির ঝিলিক এক অজানা বিজয়ের আভাস দিচ্ছে।